ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত দর্শক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো রাজনৈতিক মামলা প্রত্যাহার, সেই সঙ্গে সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে মামলা সেগুলোর প্রত্যাহার এবং প্রাসঙ্গিক বিষয়। আমি আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি তৌহিদ শান্ত। মূল আলোচনা শুরুর আগে আমি পরিচয় করে দিতে চাই আমাদের অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত। এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। যদিও আমরা জানি তা আপনার আরও কিছু পরিচয় এখন আছে, তারপর রাজনৈতিক বিশ্লেষকটি আমরা বেশি গণ্য করছি। দর্শক, মূল আলোচনা শুরুর আগে আজকে আমাদের বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান। শেখ হাসিনাকে না দিলে ভঙ্গ হবে বন্দি বিনিময় চুক্তি, ভারতের উদ্দেশ্যে আইন উপদেষ্টা, আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। আবারও ভোটের দাবি তুললেন ফখরুল, আগে গণহত্যার বিচার, পরে নির্বাচন, বললেন জামায়াত আমির। জানুয়ারিতেই বন্ধ হচ্ছে কৃষি পণ্যের বিশেষ ওএমএস, প্রভাব পড়বে না বাজারে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাজার সহনীয় রাখতে কাজ করছে সরকার। এবং দায়িত্ব নিয়েই কঠোর সিদ্ধান্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, অভিবাসন নিয়ে কড়াকড়ি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে। আপনারা সেখানে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন, কমেন্টে আপনার মন্তব্য দিতে পারেন এবং সরাসরি আমাদের অতিথিদেরকে প্রশ্নও করতে পারবেন। আমি শুরু করতে চাই মেজবাউল আজম সওদাগরের সঙ্গে। যে বিষয়টি আমরা বলছিলাম, স্পিচ অফেন্স, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, স্পিচ অফেন্স, মুক্ত মত প্রকাশ সংক্রান্ত গায়েবী মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার, এটি হলো সংবাদ। এবং এই সঙ্গে আমাদের এই যে 15 বছরের যেই ইতিহাসটি আমরা আগামীতে লেখা হবে বা লেখা শুরু হলো, সেটি হলো যে মুক্ত মত। এই মুক্ত মতটি আসলে এটির লিমিটেশন কোথায়? এটি থেকে আমরা মামলায় যাব, মুক্ত মতের লিমিটেশনটি আসলে কোথায়? জি, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির দর্শকদেরকে। মুক্ত মত হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজের একটি অপরিহার্য বৈশিষ্ট্য, অর্থাৎ কথা বলতে দিতে হবে আপনাকে। আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই। ইরানের প্রেসিডেন্ট আলী আকবর রাফসানজানি যখন ছিলেন, তখন তিনি জাতিসংঘের একটা অধিবেশনে তিনি নিউ ইয়র্কে গেলেন। নিউ ইয়র্কে তিনি গিয়ে যে চেয়ারে তিনি বসেছিলেন, যখন তিনি ওই চেয়ারে বসে আছেন, তার সামনের চেয়ারে ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। ওই মুহূর্তে তিনি চেয়ারে নাই, কিন্তু সেইখানে দাঁড়িয়ে তিনি বলছেন, একেবারে ওনার ভাষায় যদি বলি, যে এইখানে এক কুখ্যাত সন্ত্রাসী বসেছিল, আমি তার গায়ে এখনও সন্ত্রাসের গন্ধ পাচ্ছি। এই সন্ত্রাসী সারা পৃথিবীকে এইভাবে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, মানবতার বিপর্যয় হয়েছে। আমেরিকার মাটিতে বসে, আমেরিকার হোটেলে খেয়ে, হোটেলে থেকে এভাবে আমেরিকার প্রেসিডেন্টের সামনে কথা বলছেন। তো আমেরিকা কিন্তু এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি নেয় না, যে কে কী বলল। এবং এই সোসাইটিতে মত প্রকাশের এই স্বাধীনতার এই যে কালচার, এই কালচারটা তাদের পলিটিক্যাল কালচারে পরিণত হয়েছে। কিন্তু আমাদের দেশে এটা পলিটিক্যাল কালচারে পরিণত হয় নাই, এটাকে পলিটিক্যাল কালচারের দিকে নিয়ে আসতে হবে। মেজবাউল আজমের সাথে একটি বিষয়, যে মেজবাউল আজমের কথা হলো বাংলাদেশ আমেরিকার মতো, যুক্তরাষ্ট্রের মতো এই কালচার হয়নি। মুক্ত মত আসলে কি? এটা সাবজেক্টিভ। ধন্যবাদ। মানে ব্যাপারটা হচ্ছে আমেরিকায় কেন এটা এরকম, আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনী হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা রিলেটেড, এবং ওখানে এটা আনকন্ডিশনাল। আমাদের প্রায় আমরা বলি যে আমাদের মৌলিক অধিকারের মধ্যে ধরুন 36 থেকে 39-এর মধ্যে আমাদের সমাবেশ, চলাফেরা, মত প্রকাশ, এগুলো সব আছে, কিন্তু প্রত্যেকটা আমাদের সংবিধানে কন্ডিশনাল। এবং মত প্রকাশজনিত যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 19 আছে, ওটাও কিন্তু আনকন্ডিশনাল। সো আমাদের মূল সমস্যা আসলে সংবিধানের মধ্যেই আছে। আমরা সেই অর্থে আমাদের মত প্রকাশকে অবারিত করিনি।
এবং যখন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটা আইন হয়, পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়, সেটা এক অর্থে সংবিধানকে ভায়োলেট করে না, কারণ বলা হচ্ছে আইন বা এসব দ্বারা যুক্তিসঙ্গত বিধি সাপেক্ষে বা বাধা সাপেক্ষে আপনার চিন্তা এবং মতের এবার স্বাধীনতা তথ্যটি দেয়া দেই। হলো। আসিফ নজরুল বলেছেন, আইন উপদেষ্টা, বিগত সরকারের আমলে করা ৩২২টি স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার বিচার চলছে। এই যে স্পিচ অফেন্স, জি, মুক্ত মত আর স্পিচ অফেন্স, স্পিচ অফেন্স কি? আমি আপনাকে কথা বললেই এটি অফেন্সিভ হলো? এই 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 ঘটনাটি কিভাবে বাংলাদেশের সমাজে ঢুকলো? আসলে ব্যাপারটা যেটা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মূল সমালোচনার জায়গা ছিল ওটা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট একটা লাগবেই আপনার অনলাইনের সেফটির জন্য। আপনার একটা সিস্টেম আছে, এর মধ্যে কেউ হ্যাক করলো, আপনার কোনো একটা আইডিতে ঢুকে পাসওয়ার্ড দিয়ে সে ঢুকে আপনার এখানে নানান ক্রাইম করলো, এরকম অনেক কিছু আছে। এখন এআই এর যুগ, ডিপফেক ভিডিও আপনাকে দিয়ে বানিয়ে ছেড়ে দিল, এইসবের জন্য লাগবে। কিন্তু আমাদের আসলে মূলত এটা ইউজড হয়েছে। আমি বরং আরেকটা ডেটা বলি, দ্যাটস ইন্টারেস্টিং। 2018 সালের অক্টোবর থেকে 23 সালের সেপ্টেম্বর পর্যন্ত, এটা সিজিএস করেছে একটা স্টাডি, 1436টি মামলা হয়েছিল এই 5 বছরে, আর 4520 জন অভিযুক্ত হয়েছে। 32% বেশি রাজনীতিবিদ, এটা চাইতে জরুরি কথা 29.40%, মানে 1/3 হচ্ছে সাংবাদিক। তার মানে এখন ওই আইনটাতে যেটা হলো, আমাদের মনে আছে এর আগে আইসিটি অ্যাক্টের একটা কুখ্যাত 57 ধারা ছিল, ওগুলো সবগুলো স্পিচ অফেন্স ছিল আসলে। এরপর চালাকি করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটাকে ভেঙে 4টা অনুচ্ছেদে ভাগ করে দেওয়া হলো, দিয়ে একই জিনিস রাখা হলো, যেখানে কতগুলো খুব ভেগ টার্ম, যেমন আপনার বক্তব্য যদি সমাজে অস্থিতিশীলতা বা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার সম্ভাবনা থাকে, তারপর মানহানি, এরকম কতগুলো জিনিসকে। একটা বিষয় যদি রিলেট করি, সরি আমি আপনাকে থামালাম, একটি লাইনের কথা মনে পড়ে। তিনি একটি কার্টুনের নিচে লিখেছিলেন, আমি চৌ নাফিস শরাফত জানি ব্যাংক খাওয়ার ধারাপাত। জি, লেখাটি ছিল মোশতাকের। মোশতাক উনি নেই, হ্যাঁ, এঁকেছিলেন কিশোর। একটু এটার সাথে আমি রিলেট করলাম। জি বলেন। জি, একদম তাই। মানে এটা তো আছেই। আমি আরো সরিয়ে রাখি, স্বাধীনতার মানে মাংস, মানে ভাত আর মাংসের স্বাধীনতা লাগবে, এরকম একটা মন্তব্য দেশের শীর্ষস্থানীয় একটা দৈনিক পত্রিকা, যেটা ভুলভাবেও লেখেনি, ছবিটা তারা একটা দিয়েছে আর একটা লেখা আছে, ওটা সত্যিই সে বলেছিল, স্মৃতিসৌধের সেই ঘটনা। তার মানে ব্যাপারটা হচ্ছে, আমরা প্রায় একটা কথা বলতাম আগে অনেকে, সেটা হলো যে এখানে ধারাগুলোর মধ্যে অপরাধ এত অস্পষ্টভাবে বলা হয়েছে যে এটা দিয়ে আপনি যে কোনো কিছুকে আপনি আলটিমেটলি অপরাধ হিসাবে গণ্য করতে পারেন। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক সমস্যা হতে পারে, এটাও ওই আইনে ছিল। এখন বাংলাদেশে ভারত কি করেছে, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে ধ্বংস করেছে, এটা যদি আমি বলি, আপনি ক্যাটাগরাইজ করতে পারেন আপনার এই বক্তব্যের কারণে প্রতিবেশী দেশের সাথে আপনার সুসম্পর্ক নষ্ট হতে পারে, সো ওটাও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে হতে পারে। নট অনলি দ্যাট, অবিশ্বাস্য একটা ঘটনা আছে, 21 ধারা যেটা ডিজিটাল এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টে ছিল, ইতিহাসকে আপনি ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ভারতে বা এই ধরনের কোনো দেশে, ভারতেও ধরুন এই সংক্রান্ত আইন আছে, কেউ ইতিহাসকে আটকে দেওয়ার চেষ্টা করেনি। ওখানে আপনি জাতির পিতা, তারপরে আমাদের জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো যদি আপনি ইতিহাস বিকৃত করেন তাহলেও আপনার শাস্তি হতে পারে। মজার ব্যাপার হচ্ছে, আপনার ইতিহাস কিন্তু ডিফারেন্ট পার্সপেক্টিভ, সো প্রত্যেকটা কিন্তু এই স্পিচ রিলেটেড ক্রাইম। আপনি যখনই ইতিহাস নিয়ে তাদের বয়ানের বাইরে কিছু বলছেন সেগুলো, এবং ইচ্ছে করেই অস্পষ্টভাবে আপনার অপরাধ বলা হয়েছে, যাতে যে কোনো কিছুকে আপনি আসলে ওর মধ্যে আমি মেজবাউল আজমের কাছে স্পেসিফিক্যালি জানতে চাই যে চৌধুরী নাফিস শরাফত, আমি নামটি বলে ফেললাম, তাকে নিয়ে এই কার্টুনটি আঁকার জন্য এই মোশতাক, তিনি একজন লেখক, তাকে নিয়ে যাওয়া হয় এবং আমি সংখ্যাটি বলতে পারছি না, বা একাধিকবার জামিন চেয়েও তাকে পাওয়া যায়নি। তো একটি কার্টুন আঁকার জন্য একজন কার্টুনিস্ট এবং একজন লেখককে নিয়ে যাওয়া হলো। মুক্ত মত প্রকাশ, এই বিষয়টি আসলে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ওনার জায়গা থেকে যদি সরকারও না, এটি ছিল একজন ব্যক্তি, সেই জায়গাতে আপনি কিভাবে রিলেট করেন? জি, আপনি বিষয়টাকে একাডেমিক্যালি দেখেন, তাত্ত্বিকভাবে যদি একে আপনি দেখেন, তাহলে ফ্যাসিবাদ যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, ফ্যাসিবাদকে তো টিকে থাকতে হবে। ফ্যাসিবাদ কিন্তু মরে যাওয়ার জন্য আসে না, ফ্যাসিবাদ টিকে থাকতে চায়, এবং টিকে থাকার জন্য যে পুষ্টি, মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া, এটা হচ্ছে তাকে ফ্যাসিবাদকে পুষ্টি যোগায়। তাহলে ফ্যাসিবাদ থাকবে
আর সেখানে মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে প্যাট্রোনাইজ করা হবে, এটা তো কখনো হতে পারে না। দুইটা পরস্পর বিরোধী দুইটা বিষয়। অর্থাৎ ফ্যাসিবাদ থাকলে এটাকে হতেই হবে, আপনাকে মেনে নিতে হবে ওটা, যেহেতু এটা ফ্যাসিবাদ সেহেতু এটা এখানে থাকবে। এর অর্থটা হচ্ছে এই যে আপনাকে এটা থেকে মুক্ত হতে হলে আপনাকে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যে সমাজে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তবে যেটি জাহিদ ভাই বললেন যে ছোট ছোট যে বিষয়গুলো যে এখানে ইতিহাস নিয়ে আসা হয়েছে, এর সব কিছু কিন্তু ফ্যাসিজমের অংশ, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার অংশ সব কিছু। সুতরাং এর চিকিৎসা হচ্ছে একমাত্রই আপনাকে একটা ইনস্টিটিউশনালাইজড একটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠান, আপনাকে দেশটাকে গড়ে তুলতে হবে এভাবে যাতে আপনার এই মত প্রকাশের স্বাধীনতা থাকে। তবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এই জাতীয় অ্যাক্টগুলো আপনার দরকার আছে একটা কারণে, যে সাইবার বুলিংগুলো যে হচ্ছে, মিথ্যা গুজব যে ছড়ানো হচ্ছে, এটা চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করা, এটা আইডেন্টিফাই করা এই যুগের এটা ডিমান্ড, যে এটা আসলে কোনো ক্রাইমের উদ্দেশ্যে করা হয়েছে নাকি অনিচ্ছাকৃত ভুলের কারণে করা হয়েছে, কি উদ্দেশ্যে করা হয়েছে, এটি আইডেন্টিফাই করা। এছাড়া মত প্রকাশের স্বাধীনতা আপনাকে দিতেই হবে, তাছাড়া আপনি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না। ঠিক আছে, জাহিদুর রহমানের কাছে আরেকটি প্রশ্ন। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা জাতির জনক যেভাবেই বলেন না কেন, ঠিক আছে, তাকে নিয়ে কথা বললে মুক্ত মতের বা কোনো একটি জায়গায় অন্যায় হয়ে যায়, সেই জন্য আইন করা হয়েছিল। আপনি তো একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, তাকে নিয়ে তো সরকারি পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি পাকিস্তানের চর। এখানে কি মুক্ত মতে কোনো বা কারোর মতামতের উপরে হাত দেওয়া হলো কিনা? আপনি তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাকে কোনো কথায়, তিনি যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, এটিও তো এখানে ইতিহাস বিকৃত হয় কিনা? জি আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে জাতির পিতা, কেউ যদি তাকে জাতির পিতা না, আমরা একটু ওই জায়গাটা একটু অ্যাড্রেস করতে চাই। কেউ যদি তাকে জাতির পিতা মানতে না চান, কেউ যদি তার ইতিহাসে অবস্থানটাকে ভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চান, যেমন ধরি আমি ভারতে মহাত্মা গান্ধীকেও এক ধরনের জাতির পিতা হিসেবে বাপুজি ডাকেন তারা। মহাত্মা গান্ধী যে একজন আটারলি বর্ণবাদী মানুষ ছিলেন, এটা নিয়ে অরুন্ধতী রয় দীর্ঘদিন থেকে কথা বলছেন উইথ ডকুমেন্টস। উনি কিন্তু এই বর্ণ প্রথার পক্ষে, উনি যতই হরিজন বলুন, যতই ভালোবাসা দেখান দলিতদেরকে, অচ্ছুতদেরকে, উনি আদতে একজন এই বর্ণ প্রথাকে বলবৎ রাখার পক্ষে তার যথেষ্ট রেকর্ড আছে, লেখালেখি আছে। সো এখন উনি এটা আছেন বলে এই ইতিহাস আপনি আনতে পারবেন না। দিস ইজ দ্য প্রবলেম। আওয়ামী লীগের বয়ান 7ই মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। আমি তো স্বাধীনতার ঘোষণা 7 মার্চ দেখি না। ইটস অ্যান ইম্পর্টেন্ট স্পিচ আনডাউটেডলি, কিন্তু স্বাধীনতার ঘোষণা দিন হয় নাই। আমি এর সাথে সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স, উনি এরপর যখন আলোচনা করছেন ইয়ার সাথে, পরে সেখানে ভুট্টো আসলেন, সব কিছু হলে বললে উনি আসলে পাওয়ার ট্রান্সফার চাইছিলেন। সো ইতিহাসের এই জায়গাগুলো দিনের শেষে ভিন্নতা থাকবে, এবং কোনো দিনও পৃথিবীতে অ্যাবসলিউট কোনো ইতিহাস নেই। পৃথিবীতে একটা ইতিহাসের বই কেউ বলতে পারবে না যে কোনো দেশের, যে এই ইতিহাসের বইটার সব কিছু সবাই অ্যাগ্রি করে। ইতিহাস কত হলো ভার্সনের ব্যাপার। সুতরাং শেখ মুজিবুর রহমানকে, তার ইতিহাসে অবস্থান কি, মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আমরা কিভাবে দেখব, যেমন কথার কথা আমরা তো অনেকেই এখন বলছি, আমি অনেক আগে থেকে বলি, যেমন ফাউন্ডিং ফাদার্স আছেন। শেখ মুজিবুর রহমান ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স। আমেরিকা যেমন 7 জন বা 8 জন ফাউন্ডিং ফাদার্স আছে, এর মধ্যে সবচেয়ে বড় একজন ওয়াশিংটনকে তারা ধরে। আমরা শেখ মুজিবুর রহমানকে আমাদের ফাউন্ডিং ফাদারদের মধ্যে সবচেয়ে বড় হিসেবে ধরে নিতেও আমি প্রস্তুত আছি, কিন্তু দেয়ার আর আদার ফাদার্স। সো এইটা যদি কেউ বলবে আপনি তাকে ধরে জেলে নিয়ে যাবেন, দ্যাটস দ্য প্রবলেম। আর আপনি রাইটলি বলেছেন, এবার আপনার জায়গায় যদি আসি, আপনি এটাকে প্রিজার্ভ করছেন আইন দিয়ে, বাকি সব ক্ষেত্রে আপনি যাচ্ছে তাই বলছেন। একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, একজন জেড ফোর্সের 3টা ফোর্সের একটা চিফ, তাকে আপনি রাজাকার বলছেন। সো এগুলো তো করেছেনই, এগুলোই তো ইনফ্যাক্ট রাজাকার না, পাকিস্তানের চর, হ্যাঁ সরি, পাকিস্তানের চর বলছেন, পাকিস্তানের হয়ে তিনি এখানে আসলে যুদ্ধের মধ্যে ছিলেন, এই কথাগুলো বলছেন। সো এগুলো সব গায়ের জোরের প্রশ্নই তো। মানে ভাইয়া যেটা বললেন রাইটলি, আমি ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে মনে করি না। আমি প্রায় একটা কথা বলি, এটা একটা মাফিয়া রেজিম, তবে সে অনেকগুলো ফ্যাসিস্ট কৌশল ব্যবহার করে। এর মধ্যে একটা হচ্ছে বয়ানকে নিজেরটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, সে সেটা করেছে এবং অন্যেরটাকে চেপে ধরেছে। এবং এটা শুধু বাংলাদেশে না, কোনোখানে কেউ যদি রাদার আমি মোদিকে একজন ফ্যাসিস্ট শাসক বলি, সে ফ্যাসিস্ট হয়ে উঠছে, সেখানেও দেখবেন মত প্রকাশের উপরে ব্যারিয়ার তৈরি করা হচ্ছে জোর করে। মনে আছে ওই যে একটা ডকুমেন্টারি মোদিকে নিয়ে যখন বিবিসি পাবলিশ করলো, পুরনো কথা, গুজরাট নিয়ে উনি গৌরব করেছেন যে গুজরাটে এগুলো হয়েছে, সেটা নিয়ে ডকুমেন্টারির পর বিবিসির অফিসে গিয়ে তারা কি করেছিল। সো প্রত্যেকেই, শুধু ফ্যাসিবাদ বা মাফিয়াতন্ত্র না, এনি ডিকটেটরশিপ, সে আসলে মুক্ত মিডিয়াকে মেনে নিতে পারে। মেজবাহুল আজম, একই প্রশ্ন।
যে আপনি যদি তাকে সংরক্ষণ করেন আইন দ্বারা, কিন্তু একই ইতিহাসের আরেকজনকে আপনি বলছেন যে তিনি পাকিস্তানের চর, তাহলে কি মুক্ত মত প্রকাশ হলো, বা অন্য কারোর মতের উপর আপনার হাত পড়লো কিনা? একই কথা এখানে, ফ্যাসিজম আপনি এখানে দুইটা ইন্টাররিলেট করলে আপনি দেখবেন যে কিভাবে নিজের বয়ানটাকে সামনে নিয়ে আসা হচ্ছে আর অন্য বয়ানটাকে মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা তো ফ্যাসিজমের অংশ। এখন এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আপনার ইতিহাসকে এক সেকেন্ড আমি একটা জিনিস একটু যোগ করি, মানে আপনি অন্যের বয়ান মিথ্যা প্রকাশ মানে প্রমাণ করতে চান, সমস্যা নাই, এটা ডেমোক্রেসিতে হোক, কিন্তু আপনি করছেন কি অন্যেরটাকে গলা টিপে ধরছেন, রাইট? আপনি মিথ্যা প্রমাণ করেন। এই ডিবেটটাই তো আসলে আমরা চাই, যে আমি এটা মানছি না, আপনি আপনারটা বলেন। মানে যার বয়ান তাকে কথাও বলতে দিচ্ছেন না, আবার আপনি একটা সংজ্ঞা দিচ্ছেন যে স্বাধীনতা আসলে এটা, এর বাইরে গেলে কিন্তু আপনাকে আমি জেলে নিয়ে যাব। মুক্ত মতের ডেফিনেশন সৃষ্টি করছেন। তাহলে মুক্ত মতের ডেফিনেশন আছে কিনা? মুক্ত মতের ডেফিনেশন ছিল কিন্তু এতদিন, জি এটি বলবেন এটি বলবেন না, না মুক্ত মতের ডেফিনেশন নাই সত্যিকার অর্থে যদি বলি। তবে এখানে ক্রাইম আছে কিনা, এর মধ্যে কোনো ক্রাইমের উদ্দেশ্যে বলা হচ্ছে কিনা, এখনকার যে সময় যে ডিজিটাল যে ব্যাপারগুলো, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যে ডিজিটাল মিডিয়া আমরা ইউজ করছি, এইটাকে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সুস্পষ্ট একটা মেকানিজম আপনার থাকতে হবে যে কী উদ্দেশ্যে এটা করা হচ্ছে। কিন্তু কিছু একটা বললেই এটা তাকে ধরতে হবে। আপনি সোসাইটিতে একটা দেবেন কতগুলো জিনিস সোসাইটি নিজেই ঠিক করে। যেমন ফেসবুকে দেখবেন, হয়তো আমাদের এই টকশো শোনার পরে দেখবেন যে অনেকেই হয়তো আমাকে বা জাহিদ ভাইকে গালি দিচ্ছে আর কি। এই গালিকে যদি আমি যে ইগনোর করি, কোনো কিছুকে ইগনোর করার মধ্য দিয়ে ডিসেবল করে দেওয়া যায় অনেক কিছুকে। তো সোসাইটিতে কতগুলো জিনিস নিজস্ব গতি প্রকৃতির মধ্য দিয়ে নির্ধারিত হয়। এখানে আপনি এসে বলে দিলেন ওটা বললো কেন, ওটা বললো কেন, এটা নিয়ে আপনি তোলপাড় করে দিলেন। আর যেটা করা হয়েছে, ইতিহাসকে আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। ইতিহাস কিন্তু আইনের মধ্যে নিয়ে আসার কোনো বিষয় না। ইতিহাস হচ্ছে চর্চার বিষয়। আমি একটা বলবো, উনি একটা বলবে, আপনি একটা বলবেন, তিনটা বলার স্টাইলটা হচ্ছে একাডেমিক হবে এবং এটা লেখালেখির মধ্যে আসবে এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে ইভেন আপনি সংঘর্ষ বলতে পারেন। লেখার সাথে লেখার সংঘর্ষ হবে, সেই সংঘর্ষের মধ্য দিয়ে নতুন জিনিস এখান থেকে বের হবে, নতুন চিন্তা বের হবে এবং ইতিহাসে তার স্থান করে নেবে। আপনি যদি এখানে জোর করে বলেন, এই প্রক্রিয়ার বাদ দিয়ে আপনি জোর করে বলেন যদি আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এটা বলেন, আপনাকে এটা বলতে হবে। আছে কিনা জাহিদুর রহমান, এই স্পিচ অফেন্সের মামলা আছে কিনা? না, আমার মামলা আচ্ছা, কিন্তু গায়েবী মামলা তো আছে। না, গায়েবী মামলাও নেই। আমরা গায়েবী মামলা নিয়ে আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে, সেখানে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও আলোচনা করব গায়েবী মামলা কিভাবে হয়, রাজনৈতিক মামলা কিভাবে হয় এবং স্পিচ অফেন্স কি। দর্শক দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। বিরতিতে যাবার আগে আপনাদেরকে বলেছিলাম যে গায়েবী মামলা কিভাবে হয় আর স্পিচ অফেন্স কি, সেটি স্পিচ অফেন্স নিয়ে ইতিমধ্যেই আমরা কথা বলেছি। গায়েবী মামলা এই টার্মসটা আমরা খুব অদ্ভুত টার্ম, যে মামলা কিভাবে গায়েবী হয়। আমরা গায়েবানা জানাজার শুনেছি, ভূতের কথা শুনেছি যে ভূত প্রেত অশরীরী আত্মা গায়েবী, আর একটা হলো এই ধরনের কিন্তু গায়েবী মামলার বিষয়টা যদি একটু আমাদের মেজবাউল আজম সওদাগর ব্যাখ্যা দেন, তারপর তো সরাসরি রাজনীতিবিদ জাহিদুর রহমানের কাছে আসবো, তিনি একদম মাঠের কথা বলবেন যে এই হলো গায়েবী মামলা। জি আচ্ছা, গায়েবী মামলা শব্দটা খুব ইন্টারেস্টিং। এই শব্দটা গভর্নমেন্ট তো প্রাতিষ্ঠানিকভাবে কখনো বলে নেই যে আমরা গায়েবী মামলা দিলাম। তো এটা আমরা দেখলাম সোসাইটিতে যে কোনো একটা এলাকায় কোনো একটা ঘটনা ঘটলো, ঘটনাটা ঘটার একটা সুবিধা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, একেবারে এক্সপেরিমেন্টাল নলেজ আমাদের আছে, আপনারও আছে, সবার আছে আমাদের। তো কোথাও একটা কিছু ঘটনা ঘটলে, যেমন ধরেন যে সবাই আমাকে একটা এক্সাম্পল বলে, আমার অফিসটা যেখানে ঠিক তার প্রায় 10-20 গজ দূরে বিশ্বজিৎকে কুপায় হত্যা করা হয়েছিল আর কি। তো এখন অনেকে এই এক্সাম্পলটা অনেকে আমরা আলোচনা করি যে বিশ্বজিৎ ইসলামী ছাত্র শিবিরের সদস্য বিশ্বজিৎ রায়, এই কথাটা সবাই বলে যে বিশ্বজিৎ যদি হিন্দু না হতো তাহলে নিশ্চিতভাবে ওখানে যেটা হতো সেটা হচ্ছে শিবির অথবা ছাত্র দলের সে কেউ একজন
এটা বলা হতো, শিবির বেশিভাবে বলা হতো। এবং এটার সুযোগে ওই এলাকার যত বিএনপি এবং জামাতের যত নেতাকর্মী আছে প্রত্যেকের নামে একটা মানে নাম ছাড়া যে মামলাটা হয়, একটা মামলা হয়ে যেত এবং গণহারে গ্রেপ্তার হতো। এর দ্বারা ফ্যাসিবাদের যে টিকে থাকা, যত এই ধরনের ঘটনা ঘটতো ফ্যাসিবাদের আয়ু তত বেড়ে যেত, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার আয়ুটা ততভাবে বেড়ে যেত, মানে তত বেশি ভীতিকর অবস্থা তৈরি হতো, তত বেশি বিরোধী দল নিষ্ক্রিয় হয়ে যেত, তত বেশি তারা আন্দোলন থেকে পিছিয়ে যেত, এরকম একটা অবস্থা তারা তৈরি করেছিল। সুতরাং এই গায়েবী মামলাটা এটা ছিল একটা, আমরা যেটা বলি মানে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য এটা খুব ইন্টারেস্টিং এবং খুব এফেক্টিভ একটা টুলস তৎকালীন গোয়েন্দা সংস্থা এটা বের করেছিল আমার ধারণা, এবং খুব এফেক্টিভ হয়েছিল। এটা এতদিন টিকে থাকার জন্য খুব একটা পজিটিভ রোল প্লে করেছিল তাদের টিকে থাকার জন্য। মেজবাউল আজম সওদাগর যেটি বলল, বিশ্বজিতের ঘটনাটি কিন্তু ঘটেছিল, তারপর তারা বিভিন্ন ব্যাখ্যায় গিয়েছে, কিন্তু এমনও ঘটনা দেখা হয়েছে যে এখানে 5টি ককটেল বিস্ফোরণ হয়েছে, কিন্তু পরে দেখা গেছে ওখানে ঘটনাই ঘটেনি, বিস্ফোরণই ঘটেনি। গায়েবী মামলা মূলত আসলে এটা, মানে আগে যখন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কোথাও একটা ককটেল ফেটেছে, তাতে আপনাকে আমাকে হুকুমের আসামি করে দিল, সেটা একটা কথা, যে একটা ঘটনা ঘটেছে, লিস্ট একটা সততা কোটান করছিল। গায়েবী মামলার সময় আসলে কিছুই ঘটতে হয় না। আমার একটা রিপোর্টের কথা এই মুহূর্তে মনে পড়ছে, 2017 সালের 18 সালের ইলেকশনের আগে 18 সালের এই রিপোর্টটা হয়েছিল ভয়ঙ্কর নভেম্বর, মানে ভয়ঙ্কর সেপ্টেম্বর, নির্বাচন তো ডিসেম্বরে হলো, অক্টোবর বা নভেম্বরে প্রথম আলোতে ওই রিপোর্টটা হয়েছে। ঢাকা শহরে একটা ভয়ঙ্কর সেপ্টেম্বর মাস ছিল, যখন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই ককটেল ফাটছে, ওখানে পুলিশের উপরে হামলা হচ্ছে, এরকম প্রথম আলোর রিপোর্টার বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ করে দেখিয়েছে যে কেউ একটা পটকার শব্দ শোনেনি। এগুলোই হচ্ছে সেই কুখ্যাত গায়েবী মামলা, যেখানে ঘটনা ঘটেই নাই, জাস্ট কাগজ দিচ্ছেন, এবং ওখানে বাদী পুলিশ, ইনভেস্টিগেট পুলিশ করছে, সাক্ষী পুলিশ কোর্টে, এবং সেটা সাজা দিয়ে দেয়া হচ্ছে। মানে আমরা মগের মুল্লুক বলি না, মানে একটা মগের মুল্লুককে পরিণত হয়েছিল এই তথাকথিত গায়েবী মামলার মাধ্যমে। ফলে জাস্ট আপনি টেবিলে বসে বসে একটা মামলা লিখে আপনার মতো করে সবকিছু। গায়েবী মামলার মনে হয় অ্যাড করি ভাইয়ের সাথে, সেটা হচ্ছে এটাতে একটা গেল যে ঘটনা ঘটেই নেই, আরটা হচ্ছে যে যখন ঘটনা ঘটেনি আন্দোলনগুলো চলার সময় আমরা ঘটনা ঘটানোর ব্যাপার দেখলাম যে পুলিশ কোনো একটা জায়গায় ঘটাচ্ছে। কয়েকটা ভিডিও এসেছিল কোনো সামাজিক মাধ্যমে যে পুলিশ ঘটনাটা ঘটাচ্ছে, ঘটনা ঘটার পর এই যে আপনাদের টিভি স্ক্রলে তখন বারবার দেখা যাচ্ছিল যে অমুকখানে অমুক জড়িত, অমুকখানে অমুক জড়িত, ঘটনা ঘটার সাথে সাথে, এবং টিভিতে এটা আসলো, আবার সাথে সাথে ওদিকে ওই এলাকায় মামলা হয়ে গেল, একেবারে পুরোটাই ওই এলাকার যত নেতাকর্মী আছে। এই একটা ইন্টারেস্টিং জিনিস পুলিশ ঘটাচ্ছিল। আর একটা হচ্ছে ঘটনা ঘটেই নেই, মানে অনেকগুলো ডাইমেনশন, একটা পুলিশ নিজেই ঘটায় দিচ্ছিল, একটা হচ্ছে ঘটনা ঘটে নেই, আর একটা হচ্ছে ঘটনা ঘটেছে, ওইটাকে কে ঘটাইলে ওটা দেখার আগে, ইনভেস্টিগেশনের আগে মামলা হয়ে গেল। এবং এটার আরেকটি বৈশিষ্ট্য আমি বলবো কিনা, যেটি আপনি সেপ্টেম্বরের কথা বললেন, যে এই মামলাগুলোয় এমন মানুষকেও দেখা গিয়েছে যিনি 10 বছর আগে মারা গিয়েছেন, 8 বছর আগে মারা গিয়েছেন, বিদেশে আছেন, 2 হাত পঙ্গু, অন্ধ, এইরকম বিভিন্ন রকম, মানে ওদেরকে নিয়েও রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমার একজনের নাম মনে পড়ে, জিন্দার ফকির, ওনার 2 চোখ অন্ধ, উনি গান বিভিন্ন মাজারে, ওই যে হাইকোর্টে যখন জামিন নিতে এসেছিলেন তখন তাদেরকে নিয়ে রিপোর্ট হয়েছে। মানে অসভ্যতার কোনো সীমা নাই, এরকম বহু মানুষ, একজনের বয়স 75 বা 80, এই সব মানুষকে গণহারে এর মধ্যে ঢোকানো হয়েছে। আর একটা যোগ করা ভালো, এসব গায়েবী মামলার একটা প্যাটার্ন ছিল, কিছু স্পেসিফিক আসামি আর নাম না জানা আরও শত বা হাজার, এই হাজারের একটা মামলা বাণিজ্য শুরু হলো। আপনাকে আমি ওখানে ঢুকিয়ে দেবো কি দেব না এটা বলে ইনফ্যাক্ট আপনি একটা এই মানে আমরা যদি এভাবে বলি, ফাদার অফ দ্য গায়েবী মামলা, গায়েবী মামলার আগের মামলাগুলো ছিল এরকম, কুমিল্লায় একটি বাসে আগুন দিয়ে পুড়ে গিয়েছে, সেটার প্রধান আসামি ছিলেন খালেদা জিয়া। মির্জা ফখরুল একটি ময়লার গাড়ির আসামি, মানে আমি একটা দুটো উদাহরণ দিলাম, এটা তো খুব এক্সিলেন্ট উদাহরণ দুইটাই। হ্যাঁ, যে এটি, এবং আরেকটি বিষয় আমার মনে আছে যে আমরা যখন ফিল্ডে এই সাংবাদিকতা করি, শাহবাগে একটি বাসে আগুন লেগে সব মানুষ পুড়ে গেছে, এটি ছিল বিএনপি কর্মীদের লাগানো মামলা। এ ধরনের একটি বিষয় আমি আসতে চাই, এই গায়েবী মামলা প্রত্যাহার নিয়ে না হয় সরকার এবার একদমই সরাসরি সরকারের বিষয়ে জানতে চাই, গায়েবী মামলা আপনি প্রত্যাহার করলেন, তাতে কি হলো? যারা এই মামলায় আসামি হয়েছিলেন, যারা এই মামলা করেছিলেন, যারা এই মামলার সাজা দিয়েছিলেন, যারা এই মামলা প্রক্রিয়া করেছিলেন,
যাদের সময়ে, যাদের নির্দেশে, যাদের কথায় এই মামলা হলো, সেখানে সেই সেই কথা কি, মানে সেই জায়গায় আমাদের উত্তরটা কি? জাহিদুর রহমান, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি সামনে এনেছেন। মানে আমরা বাংলাদেশকে যদি নতুন করে গড়ে তুলতে চাই, ঠিকঠাক করে তুলতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, যে অবিশ্বাস্য অপরাধ বিভিন্ন জায়গায় হয়েছে। আমি এই ফৌজদারি অপরাধ সরিয়ে আমি যদি ধরুন, আমি যে সংস্কার কমিশনটা কাজ করছি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, ধরুন বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে তথাকথিত, এগুলোর সাথে তো বহু মানুষ জড়িত ছিল, টপ লেভেল থেকে শুরু করে নিচ পর্যন্ত। আমরা ভবিষ্যতের বাংলাদেশে এই মানুষগুলোকে শাস্তির আওতায় না এনে কিভাবে আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব? ঠিক একইভাবে এই যে এই মামলাগুলো অকল্পনীয় রকম ক্রাইসিস মানুষের জীবনে তৈরি করেছেন তারা, মানে জেলে থেকেছেন, টর্চার্ড হয়েছেন। লিস্ট যেটা হয়েছে, যার নামে 40, 50, 60, 70টা মামলা, বিএনপির মহাসচিবের বিরুদ্ধে 100-র বেশি মামলা। বিএনপির মহাসচিব না হয় রাজনীতিই করেন, কিন্তু জি। এমন লোক, ওই যার কথা বললেন আপনি, জি, অন্ধ, জি। এই যে মানুষটা, যিনি এমনিতে জীবন হিসেবেই তার দুর্দশাগ্রস্ত, তাকে আপনি আবার মামলা দিয়ে দুর্দশাগ্রস্ত করলেন। So, আপনি এই অপরাধটা কি বলে? প্রত্যেকটা আপনি যেটা বলছেন, যেগুলো ইনভেস্টিগেট কে করেছে, এগুলো কিন্তু ইনভেস্টিগেশন অফিসারের নাম আছে, কারা ওটা সাক্ষী হয়েছে, কোন কোন বিচারক লোয়ার জুডিশিয়ারিতে রায় দিয়েছেন। শুধু রায় না, চার্জশিট গ্রহণ। আমি একটা উদাহরণ দিই, ইট ইজ ভেরি ফানি। একটা ফৌজদারি বিচার ব্যবস্থা এরকম হয়, আপনি প্রথম মামলা করলেন, পুলিশ তদন্ত করবে, চার্জশিট দিবে। চার্জশিট দেওয়ার সময় একটা শুনানি হয়, তারপর ওটা গ্রহণ বা গ্রহণ করবে না। চার্জশিটটাও কিন্তু একটা তদন্ত, মানে পুলিশ তদন্ত করে দেখেছে যে এই লোকগুলো এটার সাথে জড়িত। মানলাম পুলিশ সরকারের লোক, বিচারকের সামনে যখন গেল, এই চার্জশিটের শুনানি হয়ে চার্জশিট বাতিল হতে পারে, এটা তোমার চার্জশিট হয় নাই, ঠিক করে নিয়ে আসো। গ্রহণ করলে তারপর বিচার শুরু হয়। আচ্ছা, মির্জা ফখরুলের এই ময়লার গাড়ির কথা বলছি, চার্জশিটে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এবং জামায়াতের ঢাকা শহরের একজন নেতা মিলে নিজ হাতে একটা ময়লার গাড়ি ভেঙেছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, তার হেল্পারকে নামিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন। আচ্ছা, এই চার্জশিট যখন একজন বিচারকের সামনে নেওয়া হলো, ওই বিচারক কি প্রাথমিকভাবে কনভিন্সড হয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর মিস্টার রিজভী একটা ময়লার গাড়ি ভাঙছেন এবং হেল্পারকে রক্তাক্ত করছেন? খেয়াল করি আমরা, বিচার তো পরের কথা, এই চার্জশিটে তো হিয়ারিং হয়েছে, উনি এটা অ্যাকসেপ্ট করেছেন, করে বলেছেন বিচার কার্য চলুক, তারপরে শুনানি শুরু হয়েছে, সাক্ষী শুরু হয়েছে। সো এই রকম মানুষগুলোকে তো বিচার আনতেই হবে। ডেফিনেটলি রাষ্ট্রের এটা দায় আছে, এই কাজটা তো রাষ্ট্র করেছে, সরকার, আমরা সরকার করেছে, রাষ্ট্র না বলে যদি আমরা সরকার বলি, যে সরকার করেছে এটা। না, রাষ্ট্রের দায়ের কথা বলছি, যে ওই সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর দায় আছে কিনা? অবশ্যই রাষ্ট্রের এটা দায় আছে, এবং এটি তো একটা বড় ধরনের ক্রাইম। মানে আপনি যদি বলেন যে সরকার তো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে, তো রাষ্ট্রের এটা একটা বড় ধরনের ক্রাইম। আপনি এই মামলা প্রত্যাহার দিয়ে কিচ্ছু হবে না। মানুষের যে ভোগান্তি, সেগুলো তো হয়ে গেছে, এগুলো তো আর কোনো কিছু বাকি নেই। জেল জুলুম থেকে শুরু করে এমন কোনো ভোগান্তি নেই যেটা হয়নি। এখন কাজ হচ্ছে মামলা প্রত্যাহার যতটা না গুরুত্বপূর্ণ, এটা তো ইম্পর্টেন্ট লেস একটা কাজ করলো আমি মনে করি। কারণ হচ্ছে যে এটা তো করার কথা ছিল আগস্ট মাসে, এটা করার কথা ছিল। ট্রাম্প কিভাবে 80টা অর্ডার দায়িত্ব নিয়ে সাথে 80টা এক্সিকিউটিভ অর্ডার বাতিল করলো। তো বাংলাদেশের এই সরকার, বর্তমান যে সরকার ক্ষমতায়, তারা তো বাংলাদেশের অন্যান্য কনস্টিটিউশনাল কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ম্যান্ডেটেড একটা গভর্নমেন্ট। তারা কেন এই কাজটা করলো না? এটি সরকারের ব্যর্থতা হিসাবে আমি ধরবো। আজকে 5 মাস পর এসে আপনি বলছেন এই মামলাগুলোর প্রত্যাহার করুন। এই মামলাগুলোর প্রত্যাহারের মধ্যে কোনো ধরনের আমাদের প্রাপ্তি কোনো কিছু নাই। যেটা প্রাপ্তি সেটা হচ্ছে এই যে সিস্টেম, যে ইনস্টিটিউশনগুলো এর সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনাই হচ্ছে এটার প্রধান কাজ। মামলা প্রত্যাহার এখানে কোনো ইম্পর্টেন্ট লেস, এখন একটা কাজ, কোনো ইম্পর্টেন্স নাই এটা। জি, আপনি যেহেতু ট্রাম্পের কথা বললেন, আমরা ট্রাম্প নিয়ে আলোচনা করতে চাই। ট্রাম্প অনেকগুলো আইনে বসার সাথে সাথে দেন অ্যান্ড দেয়ার, যেটা বলি আমরা, সেইভাবে সে সিগনেচার করেছেন। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আলোচনায়। এই আলোচনা থাকবে আমাদের এই অনুষ্ঠান বৈশাখী নিউজে, বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে। সেখানে আপনার কমেন্টের মাধ্যমে কানেক্ট হতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অতিথিদেরকে প্রশ্নও করতে পারেন। ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি মূল আলোচনায়।
স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আপনারা দেখছেন আমাদের আলোচনা। সেই আলোচনায় আমরা কথা বলছিলাম গায়েবী মামলা এবং স্পিচ অফেন্স নিয়ে। আমরা বিরতির আগে আপনাদেরকে বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্ভবত দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি একবার জিতেছেন, আবার হেরেছেন, আবার জিতেছেন। হ্যাঁ, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে উনি দ্বিতীয়। যাই হোক, ট্রাম্পের প্রায় 70টি নির্বাহী আদেশ তিনি সিগনেচার করেছেন একদিনে, যেখানে উল্লেখযোগ্য হলো আপনার জন্মসূত্রে নাগরিকত্ব, যেটি এশিয়ানদের কাছে খুবই আকর্ষণীয়। কারণ আমি এমন দেখেছি যে বাচ্চার সিজারিয়ান বা বাচ্চা প্রসব আমেরিকার হাসপাতালে করেন। একটা টার্ম আছে বার্থ ট্যুরিজম। হ্যাঁ, আপনি গিয়ে ওখানে বাচ্চা জন্ম দিলেই হ্যাঁ, এটি কিন্তু খুব পপুলার আমার মনে হয়। এবং বিশেষ করে এটি পপুলার হয়েছে, যদি আমরা গেল 15 বছরের কথাও বলি, যাদের সেই পরিমাণ অর্থ ছিল তারা চলে গিয়েছেন, তারা সেখানে তাদের বাচ্চাদেরকে হাসপাতালে তারা জন্মেছেন, তারপর তারা এসেছেন। এই নিয়ে একটু জানতে চাই মেজবাউল আজম সওদাগর। আচ্ছা, ট্রাম্প হচ্ছে এই পলিসিতে যে যাবে এটা আমরা আগে থেকেই জানি। গতবার ট্রাম্প যখন এসেছিলেন তার যে নির্বাচনী ইশতেহার ছিল বা এবার যে নির্বাচনী ইশতেহার, দুইটা দেখে আমরা এটা আগে থেকেই আমরা জানছিলাম যে ট্রাম্প এটি তিনি করবেন। শুধু এটাই তিনি করেননি, তিনি জলবায়ু বিষয়ক যে প্যারিস চুক্তি সেটা থেকে বেরিয়ে আসার তিনি ঘোষণা দিয়েছিলেন এবং ইমিগ্রেশন রিলেটেড ডকুমেন্টটাকে তিনি প্রথম স্বাক্ষর করেছিলেন সম্ভবত, যতটুকু জানলাম। যে তিনি আমেরিকাকে চাচ্ছেন, যে উনি বলছেন যে আমেরিকা তার সভরেনিটি হারিয়ে ফেলেছে, সেই সভরেনিটি সার্বভৌমত্ব তিনি উদ্ধার করতে চান এবং আমেরিকা তার গৌরব নষ্ট করে ফেলেছে বাইডেন প্রশাসন বা বাইডেনের যে প্রেসিডেন্সি সেই সময়ে, সেটাকে তিনি ফিরিয়ে আনতে চান। তো তিনি একজন, আমরা বলতে পারেন যে একজন এক্সট্রিম ন্যাশনালিস্ট হিসেবে আমরা তাকে আখ্যায়িত করি এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে তিনি যেটা করবেন, এটা বাইডেনের নির্বাহী আদেশগুলো যে বাতিল করলেন তিনি, এর মধ্যে একটা মেসেজ আছে। মেসেজটা হচ্ছে যে গতবার আমরা বলেছিলাম যে ট্রাম্প বলেছে যে আমেরিকা ফার্স্ট পলিসি, যে তিনি সর্বপ্রথম আমেরিকাকে গুরুত্ব দেবেন। এই কথাটার অর্থটা হচ্ছে এই, আমেরিকা ফার্স্ট বলতে বলা হচ্ছে উনি বৈশ্বিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে খুব কম নাক গলাবেন। উনি নাক গলাবেন তার দেশীয় ব্যাপার নিয়ে, আমেরিকান ইন্টারেস্ট নিয়ে। যেখানে আমেরিকান ইন্টারেস্টের ব্যাপার আছে, এই ব্যাপারগুলো ছাড়া উনি অন্য কোথাও কোনো বিষয় নিয়ে নাক গলাবেন না। এবং বৈশ্বিক যে আমেরিকান যে লিডারশিপ, যেটা বাইডেন বলতো যে আমাদের বৈশ্বিক সুপ্রিমেসি, সেটা নষ্ট হয়ে গেছে, আমাদের লিডারশিপ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাম্পের আমলে। ট্রাম্প ঠিক তার উল্টাটা মনে করেন। তিনি মনে করেন যে এই বৈশ্বিক নেতৃত্ব দিতে গিয়ে আমেরিকা তার সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছে। সুতরাং এই বৈশ্বিক নেতৃত্ব কিভাবে দেবে এবং পলিটিক্সে ইন্টারভেনশন করা, বিভিন্ন দেশে ইন্টারভেন করা, বিভিন্ন দেশের ডেমোক্রেটিক ভ্যালুসকে এক্সপোর্ট করা নিয়ে যে আমেরিকার একটা পলিসি বাইডেনের ছিল, সেখান থেকে সম্পূর্ণ তিনি সরে আসবেন এবং কোন দেশের ডেমোক্রেসির কী অবস্থা, কোথায় কী আছে, এটা নিয়ে তিনি মোটেও নাক গলাবেন না। তিনি শুধুমাত্র আমেরিকার যে ইন্টারেস্ট, যে বিষয়গুলোতে জড়িত, সেই বিষয়গুলো নিয়েই তিনি কথা বলবেন। জাহিদুর রহমান, আমরা ট্রাম্পের বিষয়ে আলোচনা করব, তবে আপনার কাছে একটি কমেন্ট এসেছে আমাদের ফেসবুক পেজে, এটা হচ্ছিল সাংবাদিক জিয়াউল কবির সুমন আপনার কাছে জানতে চেয়েছেন, সেটি হলো যে ক্রাইমকে কি সরকার তাহলে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল কিনা, গেল সরকারের কথা বলছেন, এবং সরকারের ছত্রছায়ায় অর্থনৈতিক ক্রিমিনালরা যা ইচ্ছা তাই করেছে কিনা, আপনার কাছে ছোট্ট করে যদি এটি বলেন। একদমই তাই। যেমন আমি এটাকে একটা মাফিয়া রেজিম বলি। মাফিয়া রেজিমের ডেফিনেশন হচ্ছে এরকম, যখন অর্গানাইজড মানে ক্রিমিনালরা স্টেটের বিভিন্ন অ্যাপারেটাস ব্যবহার করে অর্গানাইজড ক্রাইম করে ক্ষমতা দখল করে রাখে এবং তারা রাষ্ট্রীয় সম্পদ লুট করে, সেটা হচ্ছে একটা মাফিয়া রেজিম। এটাকে আমি এই কারণেই বলি, তারা কতগুলো ক্রিমিনাল ক্ষমতায় বসেছিল, এর মধ্যে কিছু পলিটিশিয়ানস ছিল, এর মধ্যে বিউরোক্রেসির মানুষ ছিল, এর মধ্যে ব্যবসায়ীরা ছিল, এর মধ্যে আমি সিরিয়াসলি বিশ্বাস করি বিদেশি দেশের গোয়েন্দা সংস্থার লোকও ছিল এই বাংলাদেশের মধ্যে বসে। এই ক্রিমিনাল নেক্সাসটা স্টেটের পাওয়ার ইউজ করে অর্গানাইজড ক্রাইম করেছে, ক্রাইম করে করে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে, আমাদের সম্পদ লুট করেছে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সুতরাং এটা ফ্যাসিস্ট না, ফ্যাসিস্ট গভর্নমেন্ট অফ ক্রিমিনালস, একদম ক্রিমিনাল এম্পায়ার। এটা এখানে একটু পার্থক্য আছে, একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলি, ভাই বলছেন মাফিয়া, যেটাই হোক, এইখানে আমরা ইটালি বা জার্মানির এক্সাম্পলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে ইটালিতে কিন্তু তারা
এই নিজের দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার কাজটা কিন্তু অন্য একদম, ফ্যাসিস্টে একদম। করেনি। না ওরা ইনফ্যাক্ট মানে বেনিতো মুসোলিনি করেনি না, এটি। তারা অ্যাডলফ নিজের হিটলারও দেশকে করেনি এবং এটি। এরা কেউ কোনো বড় ডাকাত হিসাবে পরিচিত না, না না, হিটলার তো ডাকাতি করেন না, সুইসাইড তারা করেছে। যা কিছু করতে চেয়েছিল নিজের দেশের উন্নতির জন্য এবং নিজের দেশকে পৃথিবীর মধ্যে সুপ্রিমেসি দেওয়ার জন্য তারা করেছিল। কিন্তু হাসিনা যেটা করেছিল এটা এই ফ্যাসিস্ট রেজিমের আরো উপরে। ইভেন নর্থ কোরিয়াও কিন্তু না, একদমই না, তার তারা দেশ তো বেঁচে যেতে উত্তর কোরিয়াকে মহান মনে করে। হাসিনা তো বাংলাদেশকে মহান মনে করেনি, সে ভারতকে মহান মনে করতে। নাহলে একটা ফ্যাসিস্ট একজন প্রাইম মিনিস্টার কিভাবে বলে আমি ভারতকে যা দিয়েছি এটা তারা সারা জীবন মনে রাখবে। এখন আবার ভারত তার উত্তর দিচ্ছে যে শেখ হাসিনাকে আমাদেরকে এমনভাবে রাখতে হবে এখানে, কারণ তিনি আমাদের জন্য যা করেছেন এটা আর কোনোদিন তারা ভুলতে পারবেন। দেখেন কথার উত্তর কিন্তু এখন দিচ্ছে। ইনি আগে বলেছিলেন যে আমি ভারতের জন্য যা করেছি, এখন ভারত বলছে হাসিনা আমাদের জন্য যা করেছেন। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হই যে একটা ফ্যাসিজম কোথায় গিয়ে ঠেকেছিল। মানে নিজের দেশের জন্য ফ্যাসিজম নিজের দেশের জন্য উনি না করে উনি ফ্যাসিজমকে এমনভাবে প্রতিষ্ঠা করেছিলেন যে দেশটাই তিনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন। আচ্ছা, আসলে এই বিষয়টি এত বিশদ এবং এত বিস্তারিত আলোচনার এর সাথে আরেকটি যোগ করি, যেহেতু এই কথাটি আসলেই বেশ জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের ঘটনাটি নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, যে সাইফ আলী খান তাকে এক সন্ত্রাসী তাকে স্টেপ ডাউন করেছে, ছয় জায়গায় তাকে গুরুতর আহত করেছে এবং তাকে ধরা হয়েছে। তো একজন আমরা ভারতীয় মিডিয়ায় দেখলাম যে সেই লোকটির কোন দেশের সেই পরিচয়টা কি অনেকভাবে দেখানো হচ্ছে, কিন্তু জিনিসটা এমন না যে ওই সাইফ আলী খানের এই যে অপরাধী বা যাকে ধারণা করা হচ্ছে যে তিনি স্টেপ করেছেন তার উপরে কি অভিযোগ নেওয়া হচ্ছে, তার ভিতরে ব্যবস্থা কি, সেটি কিন্তু বলা হচ্ছে না। জাহিদুর রহমান, খুবই এক্সপেক্টেড ইনফ্যাক্ট, মানে ঘটনা হচ্ছে এটা এক্সপেক্টেড কেন? এক্সপেক্টেড বর্তমান ভারতকে আমরা এখন চিনি বলে, মানে ওদের মিডিয়াকে তো এখন ওরা গদি মিডিয়া বলে, যারা মোদির কোলে বসে থাকা মিডিয়া। মানে হাতে গোনা দু একটা মিডিয়ার বাইরে আপনি কাউকে পাবেন না যে আসলে জাস্ট মিডিয়া হিসাবে কাজ করছে। মানে এক সময়কার নামি যেমন এনডিটিভি নামি একটা মোটামুটি একটা নিউট্রাল মেইন স্ট্রিম মিডিয়া ছিল, পরে যখন কোনোভাবে কন্ট্রোল করা গেল না, আদানিকে দিয়ে চাপ দিয়ে ওটা কিনে নেওয়া হলো। সো আপনি সবগুলোকেই কন্ট্রোল করছেন, যেগুলো আমি হাতে গোনা আবারও বলছি দুই একটার বাইরে কিছু নাই। সো কোনো না কোনো সূত্রে একজন মুসলমান এবং যিনি বাংলায় কথা বলেন, বাংলা বলতে পারেন, তাকে বাংলাদেশি বানিয়ে দেয়া। যদিও সাইফ আলী খানের যে লয়াররা আছেন তারা স্পষ্টভাবে বলেছেন যে উনি কোনোভাবেই তা নন, কারণ তিনি যেভাবে হিন্দি বলেন, যে তার হিন্দি বলার যে স্কিল হতে পারে না, তার কাছে ইনফ্যাক্ট সব ডকুমেন্ট আছে ভারতেরও, সব ডকুমেন্ট। তিনি ওই যে একটা গুগল পে দিয়ে পে করতে গিয়ে ধরা পড়লেন। সো এটা ভারতীয় মানে আইডেন্টিটি কার্ড যেটা আছে, ন্যাশনাল আইডি কার্ড, সেটা ছাড়া করা যায় না। কিন্তু ওই যে বাংলাভাষী মুসলমান পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে যেটা দিল্লির ইলেকশন সামনে আছে, তারা যেটা করে সবসময়, তাদের তো আসলে এখন আর ওয়েলফেয়ারের রাজনীতি করার সুযোগ নেই, তারা তাদের আইডেন্টিটি পলিটিক্স আবার শুরু করেছে। আমি জানি না যে ওদের মিডিয়াও কি আমাদের মিডিয়ার অনেকের মতো প্লট পায় কিনা নরেন্দ্র মোদীর কাছে, আমি জানি না, এটা আপনারা জানেন। আমাদের বাংলাদেশে 30 জন পেয়েছিল দেখলাম, সেটি নিয়ে আলোচনা নাই করলাম, কিন্তু আমি সেটি গদি মিডিয়া তারাও কি এরকমের পায় কিনা প্লট। মেজবাউল আজম সওদাগর, আমরা একদম শেষ মুহূর্তে আছি অনুষ্ঠানের, ছোট্ট করে যদি একটু বলেন যে ঠিক এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলরের সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠক করেছেন এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সুইজারল্যান্ডে যাচ্ছেন। এই জায়গাতে বাংলাদেশের ঠিক এই মুহূর্তে কি অবস্থান, সেখানে তারা কি চাইবেন বলে মনে করেন? জার্মানিতে অলরেডি বিনিয়োগের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে প্রফেসর ইউনূসের যে বক্তব্যটি সামনে আসলো সেটি থেকে আমরা যেটা জানতে পারছি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক সেটা তো হবে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে যে তিনি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগটাকে উনি উৎসাহিত করার জন্য সেখানে ব্যাপক একটা চেষ্টা চালাবেন এবং সেটি অনেক আগ্রহের সৃষ্টি করবে বলে আমার ধারণা। কারণ ওখানকে উনি বক্তব্য দেওয়ার পর জার্মান চ্যান্সেলর ওনাকে যেভাবে রেসপন্স করছেন এটা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। মানে এভাবে নিশ্চিত করছেন যে বাংলাদেশে গণতন্ত্রে ফেরানোর জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনার সাথে আছি, খুব কনফিডেন্টলি বলছে। তো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে বা হেড অফ দ্য স্টেটকে সামনে রেখে এই ধরনের বক্তব্য আমি আমার জানা মতে কখনো পাইনি যে অন্য দেশের রাষ্ট্রপ্রধান এত কনফিডেন্সিয়ালি এটা বলছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি যে উনি ফরেন ইনভেস্টমেন্টকে
বাংলাদেশে আরও বেশি উৎসাহিত করার জন্য যে চেষ্টাটা চালাবেন, এটাতে কিছুটা সফলতা আসতেও পারে খুব ভালোভাবে আমি ধারণা করছি। এটা খুব গুরুত্ব সহকারে নেবেন ব্যবসায়ীরা, আমি মনে করি। জাহিদুর রহমান, খুব সংক্ষেপে। আমি একটু সাথে একটা জিনিস যোগ করতে চাই, এটা তো খুবই আছেই, আরেকটা জিনিস একটু কমপ্লিমেন্ট করতে চাই। মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দাভোসে যে সম্মেলন হয়, পৃথিবীর এলিটস অফ অল সেক্টরস, মানে পলিটিক্যাল এলিটস, বিভিন্ন দেশের সরকার প্রধান নেতারা যান, বিজনেস এলিটস, টপ কোম্পানিগুলো সিইও মালিকরা যান, কয়েকশো টপ কোম্পানি ওখানে যায়, প্রফেসর্স, বিভিন্ন একাডেমিক্স, তারা গিয়ে ওখানে হাজির। সো আমাদের গ্লোবাল এলিটদের একটা মিলন মেলা। আমি মনে করি যে এখানে এই সব বাণিজ্যিক ইস্যুর সাথে সাথে ডক্টর ইউনূসের এক ধরনের পিআর, তিনি ওনার তো গ্লোবাল একটা অসাধারণ এক্সেপ্টেন্স গ্লোবাল আছে, এলিটসের কিন্তু একদম উপরের উপরের সারিতে হলো দিকে, ডক্টর এবং অনেক মোহাম্মদ এলিটরা ইউনূস। তার সাথে দেখা করার জন্য বসে থাকেন, তারা সিরিয়াল ধরেন। সো এই যে আছে ব্যাপারটা, উনি সবার সাথে এই যোগাযোগটা তৈরি করতে পারবেন। আমি যদি আরও স্পষ্টভাবে বলে ফেলি যে আমি ফান করে বলছি যে ট্রাম্প আসার পর আওয়ামী লীগের নেতারা বিভিন্ন রকম কথা বলছেন, তাদের ঈদের আনন্দ হচ্ছে মনে হয়। জনাব নওফেল ভারতের দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং বলছেন ট্রাম্প দেখে নেবেন ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে কি হবে না হবে এটা ট্রাম্পের উপর নির্ভর করবে। ওরকম কিছু হবে না। তবে হ্যাঁ, বাইডেনের সময় ডক্টর ইউনূস যেরকম একটা ছাতার মতো মানে ছায়া পেয়েছেন, সেটা কিছুটা ঘাটতি পড়বে, এবং সেটাকে কমব্যাট করার জন্য আমি মনে করি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তার এই যোগাযোগগুলো কাজে লাগবে। আমরাও এমনটি জানি যে, এবং এমনটি চাই। দর্শক দেখছিলেন ইস্পাহানি, মির্জাপুর জিরন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা যে বিষয়টি চাই সেটি হলো যে এই যে গায়েবী মামলার মাধ্যমে বা এই রাজনৈতিক মামলার মাধ্যমে বা এই স্পিচ অফেন্সের জন্য যারা এই মামলা হয়েছে এবং যাদের জীবন দুর্দশাগ্রস্ত হয়েছে, জগন্নাথের একজন ছাত্রীকে দীর্ঘদিন কারাবাসে মানে কারাভোগ করতে হয়েছে বিনা বিচারে, কোনো বিচার ছাড়াই, এবং তারপর তিনি জামিন পেয়েছেন। এই বিষয়গুলো যেন আরও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয় এবং সেই দায়ীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এই সরকার, এমনটাই চায় এখনকার এই নতুন বাংলাদেশের মানুষ। আপনারা থাকবেন আমাদের সঙ্গে, বৈশাখী টেলিভিশনের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।